সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24 দেখবার জন্য। দর্শক, গত 14ই মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। এই দিবসের প্রতিপাদ্য ছিল সবার জন্য কিডনি সুস্বাস্থ্য সর্বত্র, এবং এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এবছর বেশ কিডনি ফেইলিওরের রোগীদের জন্য কিডনি ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপনের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি আমরা কিডনির সমস্যা এবং এর সুস্বাস্থ্য কিভাবে করা যায়। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন পায়োনিয়ার নেফ্রোলজিস্টকে যাকে দেখলেই আপনারা চিনতে পারবেন। তিনি কিডনি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং বর্তমানে চিফ কনসালট্যান্ট কিডনি ফাউন্ডেশন এবং রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। দর্শক, কিডনি নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা, সমস্যা এবং বিভিন্ন ধরনের ধারণা কুসংস্কার সবার মধ্যেই কম বেশি বিদ্যমান। আপনার মনেও নিশ্চয়ই প্রশ্নের কোনো অন্ত নেই। আপনাদের এইসব প্রশ্নের সমাধান দেয়াই আমাদের আজকের উদ্দেশ্য, অনুষ্ঠানের উদ্দেশ্য। এবং এছাড়াও বিভিন্ন ধরনের সাম্প্রতিক সমস্যা, কিডনি কোন কোন ধরনের সমস্যা বেড়ে যাচ্ছে বা কোথায় এর চিকিৎসা ভালো পাওয়া যেতে পারে, এইসব বিষয়েও আমরা আজ কথা বলবো। বেশিরভাগ সময় দেখা যায় যে অনেকেই বলে, যে অনেক রোগীরাই আমাদের কাছে এসে বলে যে আমার পিঠে একটু ব্যথা পাচ্ছি আমি, বা পিঠের একটু পাশে ব্যথা হচ্ছে, আমার কি কিডনির কোনো সমস্যা হলো বা কিডনি নষ্ট হয়ে গেল? প্রথমেই স্যারের কাছে তাই আমরা জানতে চাইবো যে আসলে কিডনির সমস্যাগুলো কোন কোন ধরনের লক্ষণ নিয়ে আসে। স্যার যদি আমাদের একটু জানান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রথম ঠিকই বলেছেন যে বেশিরভাগ রোগী কিন্তু বলে যে স্যার পিঠে ব্যথা হয়েছে, এটা কি আমার কিডনি রোগ কিনা। জি, আসলে কিডনি রোগের ব্যথা নিয়ে আসা রোগীর সংখ্যা খুবই নগণ্য। যদি ব্যথা হয় সেটাকে আমরা সাধারণত বাতের ব্যথা বলে থাকি আর কি। আচ্ছা, একমাত্র একটা কিডনি রোগী আছে, ধরেন যদি কারো পাথরজনিত কিডনি রোগ থাকে তাহলে তীব্র ব্যথা অনুভূত হতে পারে, সেটাও পিঠের দিকে না, সামনের দিকে ব্যথা এসে তারপরে নিচের দিক দিয়ে চলে যায়। এই ধরনের যদি কোনো ব্যথা হয় যে কোনো বয়সে, তখন আমরা বলতে পারি যে পাথর হওয়ার সম্ভাবনা আছে আর কি। আর এছাড়া যদি সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা সংক্রমণ হয় প্রস্রাব এবং কিডনিতে, সেক্ষেত্রে আপনার কিছু ব্যথা হতে পারে, লয়ন পেইন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, আপনার জ্বর জ্বর ভাব থাকবে, এমনকি জ্বরও হতে পারে। এবং এই ঘটনাকে তখন আমরা বলি যে এই তিনটে সিমটম মিলে যদি হয় তাহলে কিডনির জটিলতা হতে পারে কিছুটা। আর তবে ভাস্ট মেজরিটি অফ দ্য কেসে আমরা সাধারণত কিডনি রোগকে দুভাগে ভাগ করি। যেমন হঠাৎ করে যদি তার কিডনিতে অসুবিধা হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি রোগ, আর যদি ধীরে ধীরে কিডনি রোগ হয় সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এখন অ্যাকিউট কিডনি ফেলিওর যেটা ভালো দিক সেটা হচ্ছে যদি প্রম্পট ট্রিটমেন্ট বা সঙ্গে সঙ্গে যদি বুঝে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু সেটা নিরাময় হওয়ার সম্ভাবনা শতকরা 70 থেকে 80%। এখন প্রশ্ন তো পারে তাহলে কি কারণে হঠাৎ করে কিডনি অকেজ হয়। যেমন কারো যদি ডায়রিয়া হয়, তাতে যদি ব্লাড প্রেশার কমে যায় এবং শরীরে পানি যদি কম হয়, যেটাকে আমরা বলি ইংরেজিতে ডিহাইড্রেশন, সেক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এই সমস্যাটা কি বাচ্চাদের ক্ষেত্রে না বাচ্চা বড় যে কারো হতে পারে? বড় সবার জন্য হতে পারে। আর যেমন হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক রক্তক্ষরণ হলো, মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সির কমপ্লিকেশন হলো, বাচ্চা প্রসবের ভালো মতো হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তবে আরো আমরা যেটা দেখেছি, যদি আপনি ব্যথানাশক ওষুধ খান, সে ব্যথানাশক ওষুধ অ্যালার্জির কারণে, এবং অনেক সময় অ্যান্টিবায়োটিক যে আমরা খাচ্ছি, সেই অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ যদি একসঙ্গে খাই তাহলে কিন্তু হঠাৎ করে যদি ওষুধের অ্যালার্জি জনিত, আমি বারবার বলছি এইটাই যে সব ওষুধে হবে না, সবার মানুষেরও হবে না, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু মানুষের ঘটে, সেটা যে কোনো অ্যান্টিবায়োটিকে হতে পারে, তখন কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তো অনেক সময় আমরা শুনি যে অনেকেই বলে যে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাবেন না, এতেও কিডনি ফেলিওর হতে পারে। তো এটা কি কোনো স্পেসিফিক ব্যথার ওষুধ নাকি সব ধরনের ব্যথার ওষুধই এরকম হতে পারে? আনফরচুনেটলি সব ধরনের ব্যথানাশক ওষুধ এক্সেপ্ট প্যারাসিটামল, যেহেতু ওটা কিডনি দিয়ে বের হয় না, এটা লিভার দিয়ে এক্সক্রিট হয়, সেজন্য ওতে কোনো কিডনির সম্ভাবনা কম থাকে। এছাড়া সব ব্যথার ওষুধেই কম বেশি আমরা অ্যাভয়েড করতে বলি আর কি।
জি স্যার, আপনি বলছিলেন ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ডিজিজের ব্যাপারগুলো আমরা জানলাম। ক্রনিক কিডনি ডিজিজ হবার সম্ভাবনা কাদের বেশি থাকে বা কি কি ধরনের সমস্যায় হলে বলেন আপনারা? এইটা একটা দুর্ভাগ্যজনক দিক। যে কোনো বয়সে, শিশু থেকে শুরু করে প্রায় 90 বছর মানুষেরই এই ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। আমাদের দেশে এখনো প্রধান কারণ যেটা হচ্ছে নেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহজনিত রোগ, যে রোগে শরীর ফুলে যায়, চোখে পানি নিচে পানি আসে, উচ্চ রক্তচাপ থাকে, সে সময় প্রস্রাব ধীরে ধীরে কমে যায়, এটাকে আমরা নেফ্রাইটিস বলি। আচ্ছা, এর কারণে ক্রনিক কিডনি ডিজিজ হয়। দ্বিতীয় প্রধান কারণ আমাদের দেশে ডায়াবেটিস হার খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে প্রায় 80 লাখ মানুষ কিন্তু ডায়াবেটিসে ভুগে, এবং এদের 40 ভাগ কিন্তু জানে না যে তার ডায়াবেটিস আছে, যেটা সুপ্ত অবস্থায় সুপ্ত থাকে। অবস্থায় অনেক দেরিতে ডায়াগনোসিস হয়। ঠিক, বা আবার অনেক জানেন আছে না তারা। হাই ব্লাড প্রেসারে ভুগে। বাংলাদেশে 2 কোটি লোক হাই ব্লাড প্রেসারে ভুগে। এর মধ্যে ওই যার আরো 50 to 60% জানেই না যে তার উচ্চ রক্তচাপ হয়েছে। জি, এই অর্থাৎ যারা জানে অনিয়ন্ত্রিত না, ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত প্রেসার বেশি যাদের বা সেটা তো হাইপারটেনশন আছেই, তাদের। কিন্তু এই যে জানে না যারা জি, যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার উচ্চ রক্তচাপ হয়েছে, এটা ডাক্তারের কাছে কখনো আসে না। জি, কিন্তু যখন চলে আসে তখন দেখা যায় যে তার কিডনি ফাংশন অনেক নষ্ট হয়ে গিয়েছে। এইটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা, যেটা আর সমস্যা যেটা, এই ক্রনিক কিডনি ডিজিজের কোনো উপসর্গ হয় না। জি, এজন্য যখন রোগী মনে উপসর্গ করেন যে হয়, উনি ভালোই আছে। এক্স্যাক্টলি, যখন উপসর্গ হয় তার ডাক্তারের কাছে এসে আমরা দেখতে পাই তার 75 থেকে 80% কিডনি অকেজো হয়ে গেছে। তখন কিন্তু আর করার কিছু থাকে না। স্যার, খুবই দুর্ভাগ্যজনক এই ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো প্রিভেন্ট করার জন্য বা এরকম যাতে কারো না হয়, তাহলে প্রতিটা মানুষের আসলে কখন থেকে এই কিডনির ব্যাপারে সচেতন হতে হবে এবং কখন সে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে কিভাবে থাকতে হবে? হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের মতো দেশে যেখানে ডায়ালিসিস এবং কিডনি সংযোগের খরচ অত্যন্ত বেশি, সেখানে আমাদেরকে প্রিভেনশন এইদিকেই আমাদের বেশি নজর দিতে হবে। এখন আমরা কিডনি রোগকে 5 ভাগে ভাগ করে থাকি। প্রথম এবং দ্বিতীয় ভাগ, এটাতে কিডনি ফাংশন নরমাল থাকে। আচ্ছা, এখন এই কিডনি ফাংশন নরমাল থাকা অবস্থায় আপনি প্রিভেনশন করতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে 16,400 কমিউনিটি ক্লিনিক আছে প্রতি 6,000 মানুষের জন্য। আচ্ছা, যখন এই 6,000 একেবারে মানুষের দোরগোড়ায় যে প্রতিষ্ঠান, সেখানে যে কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, তাদের ডক্টর হতে হবে না, নন ডক্টরই তখন তারা করবে কি, উচ্চ কত হাইট নেবে, ওয়েট নেবে, তার ব্লাড প্রেশারটা চেক করবে যে 140/90 নিচে কিনা, এবং তার ব্লাড সুগার গ্লুকোমিটার দিয়ে কিন্তু চেক করা যায়। গ্লুকোমিটার দিয়ে দেখবে 11.1 এর উপরে কিনা বা নিচে কিনা। এই আর প্রস্রাবে অ্যালবুস্টিক্স দিয়ে বা মাল্টিস্টিক্স দিয়ে অ্যালবুমিন দেখবে, সুগার দেখবে, এটা তারা নোট করে রাখবে। এই তিনটে যে কোনো একটা যদি পজিটিভ হয়, তাহলে ধরে নিব যে তার রোগ আছে। যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, অথবা প্রস্রাবে অ্যালবুমিন যায়, যে কোনো একটা হলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে দেওয়া উচিত। খুবই চমৎকার, একেবারে মানে কোনো বড় ডায়াগনস্টিক সেন্টারও লাগছে না, একেবারে স্বাস্থ্য কমপ্লেক্সেও যেতে হচ্ছে না, একেবারে স্বাস্থ্য কমিটি ক্লিনিকে যে এই সেবাগুলো ওনারা পেতে উপজেলা পারেন। কমপ্লেক্সে আপনি দেখবেন ডাক্তার থাকে, জি, সে তখন আবার ব্লাড প্রেশার চেক করবে, আবার ইউরিনে সুগার বা অ্যালবুমিন যাচ্ছে কিনা দেখবে, আর ব্লাড সুগার এস্টিমেট করবে গ্লুকোমিটার দিয়ে। তখন ওটা দেখে সেই প্রেসক্রিপশন যখন ওই পর্যায়ে করে যাবে, তখন আর ওই কিডনির রোগটার অগ্রসর হবে না। তার মানে এটা প্রাইমারি প্রিভেনশন। এখানে আপনি 50 to 60% কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি প্রিভেন্টই করতে পারেন, এখানেই প্রিভেন্ট করা যাচ্ছে। এই উপজেলা পর্যন্তই করতে পারেন। তারপরে ডিস্ট্রিক্ট হসপিটালে কখন আসবে? যখন তার সিরাম ক্রিয়েটিনিন করে দেখা যাবে যে কিডনি ফাংশন সামান্য ডিটেক্ট করেছে, তখন ডাক্তাররা ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল এখানে ট্রিটমেন্ট নেবে। আর যখন একেবারে কিডনি 90% ড্যামেজ হয়ে গেছে, যখন তার ডায়ালিসিস বা কিডনি সংযোজনের মতো অবস্থা তৈরি হয়েছে, সেখানে ওই টারশিয়ারি কেয়ার লেভেল গেলে তাহলে আপনার ট্রিটমেন্টটা সুন্দরভাবে শেষ করা যাবে। অর্থাৎ একেবারে যে কোনো অসুখে ঢাকামুখী হওয়ার বা টারশিয়ারি সেন্টারমুখী হওয়ার যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনায়াসে সেটা প্রিভেন্ট করা যায়। এটা সম্ভব না, কারণ আমাদের সারা দেশে 170টা কিডনি স্পেশালিস্ট আছে। অর্থাৎ প্রতি
10 লক্ষ মানুষের জন্য একজন স্পেশালিস্ট, জি যেখানে থাকা দরকার প্রতি 50,000-এ একজন। তো ফলে স্পেশালিস্টরা যদি হাজার হাজার রোগী তাদের দেখতে হয়, তাহলে তারা তো সম্ভব সবাইকে না, মানে ওভারবার্ডেন হয়ে যাবে। Overburden হয়ে- ওভারবার্ডেন হলে চিকিৎসা সব সময় যে একেবারে সুন্দরভাবে সঠিক বা সম্পন্ন করা যায় সুন্দরভাবে না। করা যায় সেটা নয়। আরো একটা ব্যাপার স্যার, আমরা দেখতে পেলাম যে আসলে কিভাবে একদম মানে সাধারণ জনগণের মধ্যে লুকিয়ে থাকা যারা রোগী তাদেরও কিভাবে স্ক্রিনিং করে বের করে আনা যায়। তো এরকম কি কোনো বয়স সীমা আছে যে এই বয়সের পরে থেকে প্রতি বছরই তাকে চেক করা উচিত বা চেক করানোর আওতায় আসা উচিত? আমাদের এরকম যে গাইডলাইন বলা আছে, কারো যদি বয়স 40 বছর এবং তার উপরে হয়, আচ্ছা এবং সে যদি একটু ওভারওয়েট হয়, তাহলে তাদের স্ক্রিনিং, এবং তাদের পরিবারে যদি কিডনি রোগ থাকে, জি কারো পরিবারে যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকে, জি তাহলে তাদেরকে সবাইকে প্রতি বছর একবার করে স্ক্রিনিং প্রোগ্রামে জি, আসতে এবং হবে। এটা মোটামুটি এখন বাংলাদেশে ঘরে ঘরে হাইপারটেনশন, ঘরে জি, ঘরে ডায়াবেটিস, exactly। এবং সবাইকেই আসলে সচেতন হতে হবে 40 বছর 40 বছরের ঊর্ধ্বে আমরা ঊর্ধ্বে বলে হলেই। থাকি। তো আরো একটি ব্যাপার সেটি হচ্ছে যে এইভাবে তো প্রাথমিক স্ক্রিনিং করে যাদের আপনারা বুঝতে পারছেন যে ক্রনিক কিডনি ডিজিজটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু আরো যে কিডনির বেশ কিছু অসুখ আছে, এবং বাংলাদেশে আসলে কোন ধরনের কিডনির অসুখ নিয়ে আপনাদের কাছে রোগীরা বেশি আসে সেই ব্যাপারে যদি একটু আলোচনা আমাদের দেশে সাধারণত আমরা যেগুলো দেখেছি, এখন যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে, এখন কিন্তু ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেশি আসছে, আচ্ছা উচ্চ রক্তচাপের সংখ্যা বেশি হচ্ছে, আর এর সঙ্গে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে, নেফ্রাইটিস হয়েছে, সেগুলো আসছে। জি আর অনেকে না জেনে আসছে, যেমন আপনি একটু আগে বলেছেন জি। যে ব্যথা হয়েছে, চলে আমাকে একটু এসেছে। বলেন যে আমার কি ধরনের কিডনি রোগ হলো। আর ইয়ং যারা আছে, বিশেষত মেয়েরা, তারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের প্রদাহ নিয়ে এসে থাকে। এসে থাকে। এই সমস্ত ক্ষেত্রে যখন এই ধরনের অসুখগুলো নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে কি আপনি বলছিলেন যে এই সমস্ত অসুখও ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল থেকেই করে ফেলা সম্ভব? অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। তো পরবর্তীতে যাদের ক্রনিক কিডনি ডিজিজটা ডেভেলপ করে, আপনার কাছ থেকে ওগুলো আমরা শুনেছি কাদের হবার সম্ভাবনা থাকে, তাদের জন্য আসলে কি ধরনের চিকিৎসা আপনাদের বিদ্যমান? আমরা তো ধরেন ওই সেকেন্ডারি স্টেজে যেটা বলি, যখন তার কিডনিটা খারাপ হওয়া শুরু করেছে অলরেডি, এই সময় আমরা কিছু কিছু ঔষধ দিয়ে থাকি। যেমন 1 নম্বর ওষুধ, তার প্রাইমারি যে রোগটা ডায়াবেটিস, সেটা প্রপারলি নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা সেটা ডায়েটারি মডিফিকেশন করে, ঔষধ দিয়ে, এবং তাতে যদি সম্ভব না হয় ইনসুলিন নিয়ে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখবে। আচ্ছা এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তার উচ্চ রক্তচাপ হয়ে গিয়েছে, তখন উচ্চ রক্তচাপের ওষুধ দিতে হবে, এবং সেই উচ্চচাপ ঔষধ কি হবে সেটা ঠিক মতো জেনে দিতে হবে। আচ্ছা। তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে 120/80 মাঝামাঝি রাখলে তার কিডনি প্রোগ্রেসটা কম হবে। আচ্ছা আর এই সময় দেখা যায় যে তার রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, তার হার্টের প্রবলেম হচ্ছে, এবং তার পায়ে পানি চলে এসছে, জি প্রস্রাবে অসুবিধা হচ্ছে, তখন এক্ষেত্রে আমরা যেগুলো করি, রক্ত স্বল্পতা কমানোর জন্য বিশেষ ধরনের ওষুধ দিয়ে থাকি, যেগুলো শরীরের রক্ত যেন হিমোগ্লোবিন 10 গ্রামের উপরে থাকে। জি এবং এই সময় আমরা দেখি যে শরীরে মেটাবলিক কিছু অ্যাবনর্মালিটি হয়, যেটা বলি ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি এর ঘাটতি, কিছু কিছু ভিটামিনের ঘাটতি, এগুলো পূরণ করানোর ব্যবস্থা করি, এবং ডায়েট মডিফিকেশন করে দিই। যখন কিডনি ফেলিওর হয় তখন প্রোটিন কিছুটা রেস্ট্রিক্ট করা হয়। আচ্ছা এই প্রোটিন রেস্ট্রিক্টের একটা নমুনাও আছে। আপনি খুব সিভিয়ার রেস্ট্রিকশন করলে তার ম্যাল নিউট্রিশন হয়ে যাবে। সুতরাং এমনভাবে প্রোটিনটা আমরা রেস্ট্রিক্ট করব যেখানে তার ম্যাল নিউট্রিশন হয় না, কিন্তু সে ভালোভাবে জীবনযাপন করতে পারে। সেটাকে আমরা বলি সাধারণত একজন সুস্থ মানুষ যার যদি কিডনি কিছুটা ড্যামেজ থাকে, তার মিনিমাম একটা নর্মাল শরীরে 1 গ্রাম পার কেজি প্রোটিন খেতে হয়, ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন বলতে আমরা বুঝি দুধ, ডিম, মাছ, মাংস। আর সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে আমরা বলছি ডাল, সবজি, সবজি, ভাত, রুটি, পাউরুটি, এগুলো। তখন এই ফার্স্ট ক্লাস প্রোটিনটা আমাকে 50%টাকে দিতে হবে, আর সেকেন্ড ক্লাস প্রোটিন আবার বাকি 50%। আচ্ছা দিয়ে আমরা তখন 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, যেটা 1 গ্রাম করে দিতাম,
সেটা আমরা কিছু কমিয়ে দিয়ে থাকি। আচ্ছা এই মডিফিকেশন যদি করা হয় তাহলে প্রোগ্রেসটা হল্ট হয়। আচ্ছা, তো এই হল্ট করে আমরা তাকে 5 থেকে 60 বছর প্রিভেন্ট করতে পারি, মানে ফার্দার প্রোগ্রেশন থেকে প্রিভেন্ট হল্ট করা করতে যেতে পারি, পারে। কিন্তু আমরা তাকে নিরাময় করতে পারবো না, জি। যেহেতু তার কিডনির ড্যামেজ শুরু হয়ে গিয়েছে। তারপরে এই পর্যন্ত এসে আমরা তাকে বলি 3 মাস 4 মাস পর পর তুমি তোমার কিডনি ফাংশনটা চেক করো, তোমার শরীরে ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে কিনা দেখো। এগুলো দেখে তুমি 3-4 মাস পর পর একটা বিশেষজ্ঞ নিয়মিত ডাক্তারকে নিয়মিত ডাক্তারের আসবে। কাছে এই regular নিয়মিত follow-up আসার থাকবে। ফলে জি। সে বেশ ভালো থাকবে অনেক কয়েক বছর ধরে। জি, এর পরের বিষয়গুলো নিয়ে স্যার আমরা আরো একটু পরে আলোচনা করব, এখন একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক দেখছেন বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24, একটা ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণের মধ্যে ফেরত আসবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24। আজ আমরা কথা বলছি কিডনির সমস্যা নিয়ে এবং আমাদের মাঝে আজ উপস্থিত আছেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট কিডনি ফাউন্ডেশন এবং বর্তমানে চিফ কনসালটেন্ট কিডনি ফাউন্ডেশন এবং রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত আছেন। দর্শক, আজ আমরা কথা বলছিলাম সবার কিডনি কিভাবে সুরক্ষিত রাখা যায় এবং যাদের কিডনি ঝুঁকিতে আছে তাদের জন্য আরো বেশি আমাদের আলোচনা। স্যার, বিরতির আগে আমরা শুনলাম যে কিডনির যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের এই ডিজিজ প্রোগ্রেশনটাকে কিভাবে থামিয়ে রাখা যায় সে ব্যাপারে আপনি বলছিলেন। এভাবে সে প্রায় 5 থেকে 7 বছর সুস্থ থাকতে পারবে। তো এর পরবর্তীতে কি ধরনের চিকিৎসা আসলে তার দরকার হয়ে থাকে? যখন কিডনির 90 ভাগের উপরে নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা বলি যে তোমাকে এখন আর ওষুধ ছাড়াও জি আরো একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে কিডনির সংযোজন করতে হবে, অথবা তুমি ডায়ালিসিসের মাধ্যমে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আচ্ছা, এতে তোমাদের লাইফ এক্সপেক্টেন্সি আরো 10 থেকে 20 বছর বৃদ্ধি পাবে। ডায়ালাইসিস করেও একজন মানুষ 10 থেকে 10 থেকে 20 বছর 20 ভালো বছর থাকতে ভালো পারে। থাকতে পারে। আচ্ছা, তা জি। আমরা এক কিডনি ফেইলিওর হলে তখন তাকে বলি যে এখন তো মাত্র 10% কিডনি ভালো আছে, আপনাকে এখন একটা লাইফ লাইন তৈরি করতে হবে, যে আচ্ছা। লাইফ লাইনটাকে আমরা বলি ইংরেজিতে এভি ফিস্চুলা, জি। অর্থাৎ আর্টিও ভেনাস ফিস্চুলা। সেটা হাতের কবজির উপরে একটা আর্টারি এবং ভেইন, এই দুটো একটা সংযোগ স্থাপন করে 4 থেকে 6 সপ্তাহ পরে জি এইটা দিয়ে ডায়ালাইসিস করা যাবে। আচ্ছা, কিন্তু আমাদের প্রেফার্ড ট্রিটমেন্ট হবে কিডনি সংযোজন। এখন কিডনি সংযোজন আমরা দুভাগে করতে পারি। একটা হচ্ছে নিকট আত্মীয়, যদি তার পরিবারে যার কিডনি ফেলিওর হয়েছে তাকে দান করতে পারে। তো সেখানে প্রশ্ন উঠবে কারা কারা দান করবে। জি অবশ্যই। আমাদের 2018 সনে যে অর্গান অ্যাক্ট লটা পার্লামেন্টে পাশ হয়েছে সেখানে বলা আছে বাবা মা ভাই বোন চাচা মামা ফুপু খালা ছাড়াও চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই এবং নানা নানি দাদা দাদি যাদের বয়স 18 থেকে 65 বছর পর্যন্ত, যাদের ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, জি। দুটো কিডনি সম্পূর্ণ সুস্থ, জি তাহলে তাদের নিজ ইচ্ছায় একজন তার নিকট কিডনি ফেইলিওর আত্মীয়কে দিতে পারবে। অনায়াসে কিডনি দান করতে পারবে এবং সেই কিডনি, তার একটা কিডনি দান করার জন্য তার রেস্ট অফ দ্য লাইফ বা পরবর্তী জীবনে কোনো অসুবিধা হবে না। কারণ মানুষ একটা কিডনি নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। জি, এখন আসলে সেই নিকট আত্মীয়রাই কিডনি দিতে পারবে এখন বাংলাদেশে নিকটাত্মীয় কিডনি দিয়ে থাকে এবং আমাদের দেশে প্রায় 2000 মতো কিডনি সংযোজন এইভাবেই হয়েছে আর কি। আচ্ছা, তা আমরা জোর দিচ্ছি যে কিডনি সংযোজন তো মৃত ব্যক্তির ক্ষেত্রে করা যায়। মৃত ব্যক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হসপিটালে বেডে মৃত্যু হয়েছে সেটা না, রাস্তায় মারা গেছে সেটাও না, অথবা ঘরে অসুস্থ হয়ে মারা গেছে সেটাও না। এই মৃত্যুটা হতে হবে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন রোগীরা আমরা জানি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হার্টের জটিলতার কারণে ইউজুয়ালি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকে। এখন এই ভর্তি থাকা অবস্থায় যারা সেখানে ট্রিটমেন্ট করেন তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন তার জীবন বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এক পর্যায়ে দেখা যায় সেই ভেন্টিলেটর দেওয়ার সত্ত্বেও সে রেসপিরেশন নিতে পারছে না,
সে অজ্ঞান হয়ে গিয়েছে, এবং শরীরের কমার বিভিন্ন ফেরত অঙ্গ কাজ আসছে না, করছে না। তখন ওই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যিনি স্পেশালিস্ট তিনি ডিক্লেয়ার দেন যে সে রোগীটা মারা গেছে, জি। এবং এটাই তার নিকট আত্মীয়কে বলে দেন যে আপনার রোগী কিন্তু মারা যাচ্ছে বা মরে গেছে, তখন সার্টিফাই করে দিতে পারে। এই যখন সার্টিফাই করে দিবেন তখন নিকট আত্মীয়কে একজন ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর যদি তাকে বলে, যেটা গ্রিফ কাউন্সিলর বলে, কারণ এই সময়টা তো খুবই খুবই জটিল বেদনাদায়ক এবং সময়, বেদনাদায়ক। জি। এবং তখন যদি বলে যে আপনার রোগী তো মারা গিয়েছে, এখন আপনার রোগী যদি ইচ্ছা করে আরো 5টা জীবন দান করে যেতে পারে। আচ্ছা। অর্থাৎ একটা মৃত ব্যক্তি তার 5টা অর্গান ডোনেট করে 5টা জীবন্ত মানুষের মধ্যে বেঁচে থাকবেন পারে। আপনি। জি। এতে যদি আপনি ইচ্ছা করেন, তাহলে যদি রাজি হন, আপনার 2টো কিডনি, রোগীর 2টো কিডনি, একটা হার্ট, একটা লিভার এবং 2টো ফুসফুস আমরা বের করে নিয়ে এসে এই সমস্ত অর্গানে যারা ভুগে ভুগে মৃত্যুর মুখে যাচ্ছে তাদেরকে আমরা ডোনেট করে দিলে এরা যেতে পারে, নবজীবন লাভ করবে। যে এই বিষয়টা আমরা 2টো কিডনি এবং লিভারের নিয়ে এখন খুব ব্যস্ত আছি, যে এই ধরনের যদি 2টো কিডনি পাওয়া যায়। এই ব্যাপারটিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কারা সিদ্ধান্ত দিতে পারবে? রোগীর আত্মীয়দের মধ্য থেকে কারা দিতে পারবে? রোগীর নিকট আত্মীয় যারাই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে সেই সময় উপস্থিত থাকবেন তাদের যে কোনো একজন অভিভাবক কিডনি দান করতে পারবেন, তার অনুমতি দিতে পারবেন। কারণ এই অনুমতিটা কিডনি সকল মানুষের ক্ষেত্রে, যে কোনো দেশের সকল মানুষের ক্ষেত্রে একটা অর্গান কার্ড, ডোনেশন কার্ড থাকে। সেই ডোনেশন কার্ড সে পকেটে নিয়ে থাকে, যে আমি আমার মৃত্যুর পরে আমার 2টো কিডনি, একটা লিভার, আমার হার্ট এবং 2টো ফুসফুস অন্য মানুষকে দান করে দিতে রাজি আছি। যদি সেই অঙ্গীকারনামাটা থাকে, কোনো কারণে যদি তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে যাতে এটা দিয়ে সেই অনুমতি পাওয়া যেতে পারে। যে কোনো কারণে যদি সে মৃত্যু মুখে পতিত হয়ে ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হয়, তার যথেষ্ট ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয় না, তখন অর্গান অ্যাক্ট লতে লেখা আছে যে একজন প্রফেসর অফ মেডিসিন, একজন প্রফেসর অফ অ্যানেস্থেসিওলজিস্ট এবং একজন নিউরোলজিস্ট, তারা পৃথক পৃথক ভাবে ওই মৃত ব্যক্তিকে পরীক্ষা করে দেখবে সে সত্যি মারা গিয়েছে কিনা। যদি তারা সার্টিফাই করে ইন্ডিপেন্ডেন্টলি যে রোগী সত্যি সত্যিই মারা গিয়েছে, তারপরেই ওই নিকট আত্মীয়কে রিকোয়েস্ট করা হয়। এই গ্রিপ কাউন্সিলিং এ যদি সে রাজি হয়, তাহলে আমরা এই মৃত কিডনি দিয়ে এই 2টো কিডনি রোগীকে একসঙ্গে বাঁচিয়ে দিতে পারি। কারণ এইটাই সারা বিশ্বে প্রচলিত। 80% কিডনি জোগাড় হয় মৃত ব্যক্তির দেহ থেকে, মাত্র 20% কিডনি। অনেক দেশে আমরা শুনেছি যে দেখা যাচ্ছে যে প্রতিটি নাগরিকই আসলে মরণোত্তর এই কিডনি, লিভার দান বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে যান, এবং সেটা প্রত্যেকটা নাগরিকের জন্যই নিয়ম করা থাকে, এবং কেউ যদি দিতে না চান বরং সেই নিয়ম থেকে বের হতে হলে তাকে আলাদাভাবে ডিক্লারেশন দিতে হয়। তো এই ধরনের কিছু কি আসলে এটাকে বলে অপ্ট ইন এন্ড অপ্ট আউট। জি, আমরা বাংলাদেশে সেটা সম্ভব না, কারণ এটা যারা করেছে তারা চায় যে সব মানুষ বেঁচে থাকুক। আমরা চাচ্ছি যে রোগীদের ইচ্ছাতেই যেন সে রাজি হয়। আমি জানি যে বাংলাদেশের মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করে যে একটা মৃত ব্যক্তি তার আবার কিডনি নেওয়া, হার্ট নেওয়া, লিভার নেওয়া কতখানি যৌক্তিক। কিন্তু আমি বলতে চাই যে সৌদি আরব, মিডল ইস্ট প্রত্যেকটা দেশে তাদের হাইয়েস্ট বডি রিলিজিয়াস লিডার তারা বলে দিয়েছে যে একটা মৃত ব্যক্তি তার এই অর্গান দিয়ে অন্য মানুষকে বাঁচানোর কোনো অসুবিধা নেই। এটা তাদের দেশে একেবারে পুরোপুরি কনফার্ম করা আছে। এবং বাংলাদেশের মতো বাংলাদেশে যেখানে মানুষ সহ অবস্থানে থাকে, ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি করে না, এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মিডল ইস্টের যেহেতু অন্য দেশ সহ মুসলিম দেশগুলো অকাতরে কিডনি দান করে যাচ্ছেন মৃত্যুর পরে, বাংলাদেশে এটা ধর্মীয় দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমরা একটা স্টাডি করেছিলাম গ্রামের মধ্যে, এবং সেই গ্রামে আমরা দেখেছিলাম যে 60% মানুষ তার মৃত্যুর পরে অর্গান দান করতে রাজি আছে। জি, আচ্ছা স্যার, এইসব ক্ষেত্রে যাতে মানুষের মধ্যেই সচেতনতা বেড়ে যায় অথবা তারা যাতে উৎসাহী হয়, সেই ক্ষেত্রে কি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুবিধা দেয়া যেতে পারে? অবশ্যই, এটা তো একটা বিশাল বিষয়। জি, আপনি যখন
একটা মৃত ব্যক্তি 6টা মানুষকে বাঁচিয়ে দিয়েছে, সেই মানুষটার তো একটা বিশাল সম্মান পাওয়ার যোগ্য, রাষ্ট্রীয় পর্যায়ে পাওয়ার যোগ্য। যে ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে তারাও সম্মান পাওয়ার যোগ্য। এটা তো চিন্তাই করা যায় না, এত সম্মানীয় জিনিস এটা। জি, আমরা সম্প্রতি একটি সফল কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনেছি স্যার, সেই গল্পটা কি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন? আমরা এই 2-3 সপ্তাহ আগে একটা চেষ্টা করেছিলাম যে একটা মৃত ব্যক্তির কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করব, 2টো কিডনি ফেলার রোগীকে। সেই হিসাবে আমরা ঢাকা মেডিকেল কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং বারডেম হসপিটাল এবং নিউরো সায়েন্স হসপিটাল এই আইসিইউকে বলে রেখেছিলাম। বলে রাখার পরে আমরা সৌভাগ্যক্রমে নিউরো সায়েন্স হসপিটালে একটা ব্রেইন স্ট্রোক রোগী 40-45 বছর বয়স, সে ভর্তি হয়েছিল এবং শত চেষ্টা করার পরে রোগীটা আর বাঁচানো যায়নি। তখনই আমরা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর যারা গ্রিফ কাউন্সিলিং করতে পারে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। পাঠানোর পরে রোগী আত্মীয় স্বজন প্রথম থেকে একটু বললো যে ঠিক আছে দিব, আমরা একটু আলাপ করে নেই। আমরা তাকে সময় দিলাম, কিন্তু 24 ঘন্টা পরে এসে বলল যে না, আমরা কিডনি দিব না। আমরা খুবই রেডি ছিলাম 2টো রোগীকে নিয়ে। আমরা মনে করেছিলাম দেশের একটা প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে মৃত ব্যক্তির দেহে, এবং রোগীর 2টো কিডনি খুব ভালো ছিল, সুস্থ ছিল, রোগীর বয়সও খুব ভালো ছিল। প্রথম ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে এটা করা গেল না। তখন আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। এই অ্যাওয়ারনেসটা ছাড়া এটা বোধহয় সম্ভব হবে না। সেজন্য আমি রিকোয়েস্ট করব যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, জনসাধারণ, ডাক্তাররা, মানুষজন সবাই যাতে এই নিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি এবং এই তথ্যটা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারি। এটা একটা বিশাল কাজ, একটা বড় কাজ। কারণ ধর্মীয় দিক থেকে আপনি ইসলামে বলা আছে, কোরআন শরীফেই, যদি কোনো ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দেয়, এটা মনে করা হয় যে সমস্ত মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। জি, অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনার এই অনুষ্ঠান সেই সচেতনতামূলক অনুষ্ঠানের একটি পার্ট আমরা ধরে নিচ্ছি। আরও একটি ব্যাপার স্যার, যে আমরা 2011 সালেও এই ধরনের একটা অ্যাক্টের মাধ্যমে আসলে আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টের যে কাজ, সেগুলো আমরা শুনেছিলাম বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। তো পরবর্তীতে এখনো আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেটাও আমরা ফাইনালি সম্পাদন করতে পারিনি। তো এর প্রেক্ষাপটে আসলে আরও কিছু জিনিস, যে কোন কোন হসপিটালে আসলে এই কিডনি ট্রান্সপ্লান্টটা করা যাবে বা ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সে ব্যাপারে বর্তমানে আমাদের যেগুলো ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে মৃত ব্যক্তি কিডনি সংযোজন সম্ভব, সেখানে আমি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, কিডনি ফাউন্ডেশন হসপিটাল, রিসার্চ ইনস্টিটিউট, সেন্টার ফর কিডনি ডিজিজ এবং বারডেম হসপিটাল। এরা দক্ষ সার্জন রয়েছে, নার্স রয়েছে, বিশেষজ্ঞ রয়েছে, পুরোপুরি এখনই এটা করা সম্ভব। আর এই ব্যাপারে সচেতনতা করার জন্য এই বছর যে কিডনি দিবস পালিত হলো, সেই ব্যাপারে কি সেখানে কি আপনাদের তেমন কোনো উদ্যোগ ছিল? হ্যাঁ, আমরা এই 14 তারিখেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে জয়েন্টলি প্রোগ্রাম করি, সেমিনার করি, যেখানে বাংলাদেশ রিনাল অ্যাসোসিয়েশন ছিল, কিডনি ফাউন্ডেশন ছিল এবং ক্যাম্পস একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, 3 সংস্থা মিলে আমরা 2 ঘন্টার একটা প্রোগ্রাম করি। সেখানে স্বাস্থ্য সচিব ছিলেন, বিএমএ প্রেসিডেন্ট ছিলেন, সচিবের প্রেসিডেন্ট ছিলেন, বিএমএস সেক্রেটারি জেনারেল ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং সেখানে আমরাও ছিলাম। সেখানে এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। আমরা সেখানে বলেছি যে আরো কিভাবে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট সার্জনকে আরো দক্ষ করতে পারি। ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান এই ক্যাডাভারি ট্রান্সপ্লান্ট বা মৃত ব্যক্তি কিডনি নিয়ে আরো কিভাবে চিন্তা ভাবনা করে কিভাবে তাদের ফলো আপ করা হবে, কি ধরনের সহযোগিতা আস্থা তৈরি করা যাবে, মন্ত্রণালয় কিভাবে আমাদের সাহায্য করবে, আমরা কিভাবে আরো দক্ষ হব, এই সব নিয়ে আলোচনা করা হয়েছে। স্যার, এই কিডনি প্রতিস্থাপন করা হলে সেই রোগী কি একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে হয় না পারে, নাকি তাকে বেশ কিছু রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হয়? না,
কিডনি সংযোজন করার পরে সেই রোগীকে জিজ্ঞেস করলে বলে, স্যার আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি। জি, এই যে মানে নতুন তার জীবন feelings টা ফিরে সেরকম পাওয়া, হয়। এবং জি। আসলে তাই হয়। আচ্ছা, সে স্বাভাবিক সবকিছুই করতে পারে। 1 বছর পরে সে যদি মহিলা হয়, তার সে প্রেগনেন্ট, সে ছেলে মেয়ের জন্ম পর্যন্ত দিতে জন্ম পারে। পর্যন্ত দিতে পারে। এবং এরকম আমাদের দেশেই আছে 27 বছর ধরে একটা লাইভ রিলেটেড ট্রান্সপ্ল্যান্ট এখনো ভালো আছে। 32 বছর আগে ট্রান্সপ্ল্যান্ট করা রোগী ভালো আছে, তার বাহ। 3 ছেলে মেয়ে হয়েছে, তার হাজব্যান্ড ওয়াইফ সুখে সংসার করছে। এরকম খুবই 5-6টা চমৎকার। জি। মহিলা জি। তাদের সাকসেসফুল প্রেগনেন্সিতে সুখী সংসার জীবনযাপন করছে। খুবই চমৎকার তথ্য স্যার। তো ওই কিডনি ট্রান্সপ্লান্ট করার পরেও কি এরকম হতে পারে যে সেই ট্রান্সপ্লান্টটা ঠিক থাকলো না, বা পরবর্তীতে তাকে আরো ট্রান্সপ্লান্টের মধ্য দিয়ে যেতে হতে পারে, কিছু এরকম কিছু কি ক্ষেত্রে ঘটনা হয় ঘটে? 10% কেজে প্রথম 6 মাসে, ওই সময়টাই সবচেয়ে খারাপ সময়। আচ্ছা, প্রথম ট্রান্সপ্লান্ট করা 6 মান্থ, জি। এই সময় কিডনি রিজেক্ট করতে পারে, কিডনি ট্রান্সপ্লান্ট কিডনিতে ইনফেকশন হতে পারে, তার বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ হতে পারে। তো এই পার্টটুকু যদি সে কভার করে 6 মাস পরে, জি। তাহলে সে সম্পূর্ণ সুস্থ, আরো 10, 15, 20 বছর ভালো থাকবে। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে কি তাদের খাবার দাবারের ক্ষেত্রে কি কোনো ধরনের স্পেসিফিক নিয়ম মানতে হয়? না, সে তেমন স্বাভাবিক। কিছুও না। আমরা যে খাওয়া দাওয়া করি সেও সেই খাওয়া দাওয়া করবে, আমরা যে খেলাধুলা করি সেও করতে পারবে, আমরা যে রেগুলার হাঁটাহাঁটি করি সেটাও সে করবে। এবং কিছুদিন পরে এই এপ্রিল না জুলাইয়ের দিকে বোধহয় ওয়ার্ল্ড গেমস হচ্ছে, সেখানে শুধুমাত্র ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য, বাহ। এটা ইংল্যান্ডে হচ্ছে। মানে চমৎকার একটি উদ্যোগ নিঃসন্দেহে স্যার। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানান যে কিভাবে সে তার কিডনিকে সুস্থ রাখতে পারে। দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে আপনার ছোট বয়স থেকেই বাবা মা যেন তার ছেলেকে লক্ষ্য করে যে সে যেন ফাস্টফুড না খায়, আচ্ছা, সে যেন খেলাধুলার সময়টা ব্যয় করে, ঘরে বসে যেন মুটিয়ে না যায়, এটা আপনি লক্ষ্য রাখবেন। আর বয়স যখন 40-এর উপরে হবে, আপনার অসুখ থাকুক বা না থাকুক, আপনি ডায়াবেটিসটা চেক করবেন, আপনার রক্তচাপ আছে কিনা দেখবেন, আপনি বছরে একবার ইউরিন টেস্ট করে দেখবেন সেখানে অ্যালবুমিন বা সুগার যাচ্ছে কিনা। আপনি প্রতিদিন নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটবেন এবং হাঁটবেন। আপনার কিছু যদি এক্সারসাইজ না করেন তা আপনার শরীর মুটিয়ে যাবে। আপনি সাধারণ খাবার খাবেন, তেল যুক্ত খাবার, লবণ বেশি খাওয়ার, এগুলো অ্যাভয়েড করবেন। আপনি চিনি পরিহার করবেন, আপনি চায়ে চিনি দেবেন না। এই উপদেশগুলো যদি আপনি চলেন, আপনি রেস্ট অফ দ্য লাইফ আরো 70 থেকে 80 বছর নির্বিঘ্নে চলতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার আপনার জন্য। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করা আপনাদেরকে, চ্যানেল 24-কে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেল। আমরা চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারেন সে ব্যাপারে আলোকপাত করতে, এবং অবশ্যই নিজের যত্ন নিন, আপনার কিডনির যত্ন নিন, আপনি ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও কোনো বিষয় নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।